নাদির থেমে তার দিকে ফিরে তাকালো। শবনম ততক্ষণে মৃদু হেসে চলে গিয়েছে দূরে। নাদির চেয়েই রইল। শেরহামকে ওই ছেলেগুলোর বিষয়ে অবগত করার পর তাদের অভিভাবকদেরকে শেহজাদ ডেকে নিল। তার ঘাটেই বসা ছিল, বিলাপ করে যাচ্ছিল। শেরহাম তাদের অনেক ধরনের প্রশ্ন জিজ্ঞেস করলো, তারা সব প্রশ্নের উত্তরও ঠিকঠাক দিল। শেরহামের প্রশ্নের ধরন শেহজাদ বুঝতে পেরেছিল ভাইজান কিছু একটা বুঝতে পেরেছে, তাই এত কিছু জানতে চাইছে। প্রশ্ন উত্তর পর্ব শেষ করে শেরহাম জানতে পারলো ছেলেগুলো যাদের সাথে কাজ করত তারা বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, অনেক দূর দূরান্তে অবধি ঘুরতে যায়, কোনো সময় একদিন কি 2 দিন কিংবা 1 সপ্তাহের জন্য। অভিভাবকদের চিন্তার কারণ হচ্ছে তাদের বাচ্চারা ঘুরতে যাবে এটাও বলে যায়নি। তারপরও আজ 17টা দিন কোনো খোঁজ খবর নেই, না তাদের সেই জাহাজটার কোনো হদিস আছে। কিছু পয়সা কড়ি দিয়ে ছেলেগুলোর অভিভাবকদের সে আশ্বাস দিল এই বলে তাদের ছেলেরা ফিরবে যদি ওই জাহাজটার হদিস পাওয়া যায়। সে তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, বাকিটা আল্লাহ ভরসা। সন্তান শোকে কাতর মাতা পিতা বিদায় নিতেই শেহজাদ বলল, সে কি বুঝেছো ভাইজান? দুটো জাহাজ নিরুদ্দেশ হওয়ার পেছনে কি ইমরানের লোকের আছে? ওই শুয়োরের বাচ্চাকে হাতের কাছে পেলে সেটা নিশ্চিত হতাম। শেহজাদ ভরকে গেল শেরহামের কথা শুনে বলল, তুমি কি দুপুরে খেয়েছো? হ্যাঁ খেয়েছি, তোরা বাড়ি যা, আমার কাজ আছে। তুমি কি কোথাও যাওয়ার পরিকল্পনা করেছো? শেরহাম এত প্রশ্ন শুনে বিরক্ত হয়ে বলল, তা জেনে তোদের কাজ নেই, বাড়ি যা। সাফায়েত বলল, সে আমার তো বাচ্চা নয় ভাইজান, আপনি যদি কোথাও যাওয়ার নিয়ত করেন থাকেন তাহলে আমাদেরও সাথে নিয়ে যান, আপনার বিপদ আপদ হতে পারে না। শেরহাম কপাল কুঞ্চিত করে বলল, আমি যা জানি যা চিনি যে যে পরিস্থিতির মধ্যে দিতে পারবে তা তোরা পারবি, কথা না বাড়িয়ে বাড়ি যা। শেহজাদ তার এ কথা শুনে উদ্বিগ্ন হয়ে বলল, তনি তোমার জন্য চিন্তা করছে। ও যদি জানি আমরা তোমার সঙ্গে যাইনি তাহলে। শেরহাম কর্কশ গলায় বলল, কোথায় যাচ্ছি আমি যে তনিকে গিয়ে তোদের জবাবদিহি করতে হবে? ওকে বলে দিবি ওর বাপের বাড়ি আমি আর যাব না, শবনমকে নিয়ে আমি রূপনগরে যাব, ওদের বাপের বাড়িতে নয়। সাফায়েত বলল, ভাইজান আপনি? আমার দেরি হয়ে যাচ্ছে, তোরা বাড়ি যা। শেহজাদ বলল, আমরা বাড়ি গিয়ে বসে থাকবো? দরকার পড়লেই থাক, তাও আমার মাথা গ্রাস করিস না। শেহজাদ সাফায়েতের দিকে চেয়ে ইশারায় কিছু বলল। সাফায়েত বুঝতে পেরে শেরহামকে যেতে দিল। শেরহাম যেতে শেহজাদ বলল, আড়ালে দাঁড়িয়ে দেখতে হবে ভাইজান কোথায় যাচ্ছে। ভাইজান নিশ্চয়ই কিছুর হদিস পেয়েছে। সাফায়েত বলল, এমন কোনো গ্রাম নেই যেখানে আমরা খোঁজ দেইনি, এখনো জায়গা আছে যেখানে আমরা যাইনি এখনো, আমরা চিনি না কিন্তু ভাইজান চেনে। হতে পারে ভাইজান এমন অনেক জায়গায় বিচরণ করেছে যা আমরা চোখেও দেখিনি। সাফা শেহজাদের কথায় আশার আলো দেখতে পেল। খানিকটা আশ্বস্ত হলো, বুকের ভার কমল। এই ভেবে বোনটা হয়তো ফিরবে সুস্থ অবস্থায়। আল্লাহ যেন কোনো দুঃসংবাদ না দেন। বালুচরি দ্বীপে জঙ্গলিদের বসবাস, তাদের ভয়ে কোনো মানুষ আজ পর্যন্ত এই দ্বীপ বসতি গড়ে তুলতে পারেনি। এমনও শোনা গেছে মানুষ মেরে তারা ঝুলিয়ে রেখেছিল যাতে পরবর্তীতে কোনো মানুষ এই দ্বীপের দিকে পা বাড়াতে ভয় পায়। সমুদ্রের নিকটে আগে তাদের ঘেরাও থাকলেও সমুদ্রের দখলের তোপে পড়ে তারা জঙ্গলের গহীনে বাস করা শুরু করেছে। সুযোগ পেলে হামলে পড়ে মানুষের উপরে। আজ থেকে প্রায় 12 বছর আগের কথা। শেরহাম সুলতান মহল থেকে বিতাড়িত হওয়ার 3 বছর পর চন্দ্রলালের সাথে এই নির্জন দ্বীপে এসেছিল চন্দ্রলালের কোনো এক উদ্দেশ্য সাধনের লক্ষ্যে। শেরহাম তখন শুধুই তার সঙ্গ দিয়েছে। বালুচরিতে পা দেওয়ার সাথে সাথেই জঙ্গলিরা তাদের উপরে হামলা করে। চন্দ্রলালের তন্ত্রমন্ত্র তখন অতটা শক্তিশালী নয়, তবে শেরহাম সুলতান তখন দানবের মতো শক্তিশালী রকচটা টকবগে যুবক। সে একা হাতে জঙ্গলিদের পরাস্ত করল। সেদিন পরিবার থেকে পাওয়া অস্ত্র শিক্ষায় দীক্ষিত ছিল সে। দাদাজান নিজ হাতে তাকে আর শেহজাদকে অস্ত্র চালনা শিখিয়েছিলেন। সেই অস্ত্র শিক্ষার বলে সে জঙ্গলিদের পরাজিত করে সেদিন নিজেকে আর চন্দ্রলালের প্রাণ বাঁচায় জঙ্গলিদের হাত থেকে। তারপর প্রায় 2 সপ্তাহের মতো থাকে সেই বালুচরি দ্বীপে ঝড় বৃষ্টিতে ভিজে জঙ্গলিদের সাথে দিনে রাতে যুদ্ধ করে। তার এত সংগ্রাম সব যে অসৎ ছিল এবং বিফলে যাবে তা নিয়ে মনে কখনো প্রশ্ন ওঠেনি তখন।
প্রতিহিংসা আর প্রতিশোধ স্পৃহা তাকে অন্ধ করে চন্দ্রলালের কুকর্মের সঙ্গী হতে বাধ্য করেছিল। অথচ আজ সেই বিশ্রী যখন ভয়ঙ্কর ঘৃণিত অতীত কোথায় আর সে কোথায়? ভুলে হোক কিংবা জেদে কোনো একদিন এক টুকরো আলো এসে তাকে আচমকা টেনে নিয়ে গেল সেই অন্ধ কুঠুরি হতে। যে আলো তাকে চোখের আলো ফিরিয়ে দিয়েছে, জীবনের মানে চিনতে শিখিয়েছে, অন্ধকার আর মিথ্যের খবল থেকে মুক্ত করেছে, সেই আলোর রোশনায় আজ সে খাঁটি সোনা, আগের চাইতেও অধিক শক্তিশালী। এখন তার শরীর নয়, নিজের ভেতরকারও মনোবল অত্যাধিক প্রগাঢ়, শক্তিধর ও মজবুত। বালুচরী দ্বীপের উদ্দেশ্যে আজ সে রওনা দিয়েছে পূর্বের অহংকারী বেদমাজাজি অসৎ লোভী জাদুকর হয়ে নয়, একজন পরিপূর্ণ মানুষ হয়ে যার আজ সৎ উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই। বিপদের সম্মুখীন হতে হবে জেনেও সে ঝুঁকি নিয়ে বালুচরীর জঙ্গলিদের দ্বীপে রওনা দিল প্রায় দুপুরের পরপর, আর পৌঁছেছে মাঝরাত্রিরে। তার সাথে মানিক আর আরোয়ার ছিল, আর জাহাজের এক ক্যাপ্টেন। তারা বালুচরীর দ্বীপের কাছাকাছি যেতে না যেতেই দেখতে পেল দুটো ভাঙা জাহাজ। একটি কয়েকদিন আগে ভাঙা জাহাজ, যেটিতে অবশিষ্ট কিছুই নেই, কিন্তু অপরটাও এখনো ভাঙনের কাজ চলছে, আর মস্ত বড় বড় অস্ত্র দিয়ে জাহাজটি ভেঙে চলেছে জঙ্গলিরা। মানিক আনোয়ার সকলে আতঙ্কিত হলো। শেরহাম আতঙ্কের চাইতে আনন্দিত হলো বেশি, কারণ জঙ্গলিরা যে জাহাজটি ভেঙে চলেছে এটি সেই জাহাজ যেটিতে শবনমকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তার মানে শবনমকে এখানে আনা হয়েছে। কিন্তু পরে বুক ধক করে উঠল এই ভেবে, শবনম কোথায়? সে বেঁচে আছে তো? জঙ্গলিরা তাকে বাঁচতে দিয়েছে? কিভাবে সে শবনমের খোঁজ পাবে? ইতোমধ্যে জঙ্গলিরা তাদের জাহাজটিকে লক্ষ্য করেছে। জাহাজটি ভেঙে প্রয়োজনীয় জিনিসগুলো বোঝাই করে নিয়ে যেতে থাকলো তারা। শেরহাম জাহাজটিকে থামাতে বলে দূরবীন দিয়ে তাদের কাজকর্ম দেখতে লাগলো। বুঝতে পারলো তাদের জাহাজকে আক্রমণ করার জন্য ওত পেতে দাঁড়িয়ে আছে তারা। শেরহাম ভাবতে লাগলো কিভাবে তাদের মুখোমুখি হওয়া যায়। এতগুলো জঙ্গলির সামনে একা একা যুদ্ধে নামা ঠিক হবে? তাও শবনমের কোনো খোঁজ পাওয়ার আগেই পরম করুণাময় আল্লাহ পাককে সে স্মরণ আনলো, যার করুণায়, যার ইচ্ছে সে আজ একজন বিশুদ্ধ মানবে পরিণত হয়েছে, যিনি তার জীবনটাকে আলোকিত করার জন্য একজন উত্তম জীবন সঙ্গী দিয়েছে, প্রাপ্তি হিসেবে একটা ফুটফুটে সন্তান দিয়েছে। তিনি নিশ্চয়ই এই ভয়ানক বিপদের সময় তাকে সাহায্য করবেন। সে ক্যাপ্টেনকে বলল জাহাজ ঘোরাতে, যাতে জঙ্গলিরা বুঝে তারা চলে যাচ্ছে, আর তা ভেবে চলে যায়। ক্যাপ্টেন তাই করলো। জাহাজ চলতে চলতে তাদের আড়াল হয়ে যেতেই তারা জাহাজের বাকি অংশ আগামীকালের জন্য বরাদ্দ রেখে চলে গেল। শেরহাম তারপরে পা বালুচরী পাহাড়ে, কিন্তু যেতে না যেতেই দস্যুদল পড়ে গেল তাদের সম্মুখে। তাদের জাহাজের ভাঙচুর দূর থেকে দেখছিল তারা। এমনিতেই তারা ক্ষুধার্ত, তার উপরে জঙ্গলিরা তাদের চাইতে হাজার গুণ ভয়ঙ্কর। তাদের সাথে লড়াই করার কথা ভুলেও ভাবতে পারেনি তারা। কিন্তু পরক্ষণে আরও একটি জাহাজের আগমন দেখে খুশিতে মনটা ভরে উঠল তাদের। কিন্তু যখন দেখলো সেই জাহাজ থেকে স্বয়ং শেরহাম সুলতান নামছেন, তখন ভয়ে রক্ত হিম হয়ে এলো। কারণ এই শেরহাম সুলতানের জন্যই তো ওই মেয়েগুলোকে তারা অপহরণ করেছিল। শেরহাম মানিক আর আনোয়ারকে ইশারা করতেই তারা দস্যুদের বেঁধে ফেলার জন্য ছুটে গেল। শেরহাম পিস্তল বের করে বলল, একজনও নড়বি না, নড়লে জীবন্ত কবর দেব বললাম। বল শবনম কোথায়? মানিক আর আনোয়ার দলের প্রধান দুজনকে ধরে ফেললো, বাকিরাও পালালো না। বসে বলল হাঁটু গেড়ে, মাথা নামিয়ে হাত জোর করে বলল, মানে? শেরহামের গর্জনে কেঁপে উঠে সকলে আতকে ওঠে। শেরহাম বলল, এই সব কটাকে জাহাজে বেঁধে রাখ। যদি শবনমকে আমি না পাই তাহলে তোদের ছিঁড়ে কুকুরকে খেতে দেব। সরাইদের। মানিক, আনোয়ার আর জাহাজের ক্যাপ্টেন মিলে একে একে সবাইকে বেঁধে টানতে টানতে জাহাজে নিয়ে যায়। তারপর শবনমকে খুঁজতে বেরিয়ে পড়ে। বাঘটিকে সবাই মিলে মাটি চাপা দিয়েছে। এত কাছ থেকে বাঘটিকে দেখে শবনমের বুকের কম্পন এখনো যায়নি। আজ তাদের রাতের খাবারেও বকের মাংস। রান্না বসাতে দেরি হয়েছে নাদিরের। শবনমের গায়ে জ্বর এসেছে, তাই সে আর রান্নায় যায়নি। নাদির অবশ্য তাকে লেবুর গরম পানি করে দিয়েছিল। শবনমের চোখ মুখ জল জল করেছে। শুকনো কাঠ আগুনে ফেলে তার চারিপায়ে সে ছেলেগুলো সহ গোল করে বসেছে শবনম। বাঘটাকে কবর দিতে দিতে কাশিফ খবর নিয়ে এলো দুঃস্যদের জাহাজটিও ভাঙচুর করছে জঙ্গলিরা। এদিকে ভুলক্রমে চলে এলে শেষ, যেটুকু আশা ছিল নাদিরের সবটা শেষ, জাহাজটা ভাঙচুর করছে শুনে শবনমের শরীর ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। অসুস্থ শরীরে তার পরিবারের সবার কথা মনে পড়ছে, বিশেষ করে মায়ের কথা। ছেলেমেয়ের কিছু হলে আম্মা পাগলের মতো হয়ে যান। শবনমের এত কষ্ট হচ্ছে দেখলে উনি নিশ্চয়ই পাগল হয়ে যেত। নাদির আমড়া দিয়ে টকপাতা রান্না করেছে, আর বকের মাংস পোড়া পোড়া করে রেঁধেছে। থানকুনি পাতা আর পোড়া মরিচের ভর্তাও করেছে। শবনমের খেতে ভালো লাগবে, কারণ জ্বর হলে ঝাল খাবার খেতে ভালো লাগে। ছেলেগুলো খেতে বসে গেছে। শবনম একা আগুনের পাশে বসে আছে। নাদির হাত মুখ ধুয়ে এসে শবনমকে বলল, আপনি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ুন শবনম,
বাঘটাকে মাটি চাপা দেওয়া হয়েছে, আর কোনো বাঘ এদিকে আসবে না। শবনম চোখ তুলে তাকে দেখলো, জানতে চাইলো না। নাদির চুপ হয়ে গেল। সে জানে না এই কষ্টের দিনগুলি কবে ফুরাবে, কি উত্তর দেবে সে। শবনমের চোখ জল করছে। নাদির বুঝে পায় না এই মেয়েটার হুট করে মন খারাপ হয়ে যায়, আবার হুট করে কেমন হাসি খুশি, অদ্ভুত। নাদির বলল, আমার জাদু জানা থাকলে আপনাকে রূপনগরে রেখে আসতাম, এই কষ্টের মধ্যে রাখতাম না, কিন্তু আমি তো জাদুকর নই। শবনম আগুনের আলোয় চকচক করা তার চোখের দিকে বিভ্রম হয়ে চেয়ে থেকে বলল। নাদির আর কথা খুঁজে পেল না। শবনম মৃদু হেসে বলল, আমি আড়ালে থাকতে চাইলেও আপনি জেনে শুনে আড়ালে থাকতে দেবেন কেন? শবনম গলায় জোর দিয়ে বলল, কেন? নাদির বসে উনুনে ছোট ছোট কাঠখড় ছুটতে ছুটতে বলল, আমি নিজের মতো করে থাকতে পছন্দ করি, কে কি ভাববে তা নিয়ে ভাবি না। আমি আড়ালে থাকিনি, পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছিল যে হয়তো তাদের কাছে মনে হয়েছে আমি আর নেই। শবনম দু হাঁটু কুড়িয়ে বসে তাতে থুতনি রেখে ভাবুক গলায় বলল, মায়ের পর আপু, আর আপুর পর মামারা আমাকে অনেকেই ভালোবাসেছে। আমার কথা ছাড়ুন, আপনার কথা বলুন। শবনম হেসে বলল। নাদির এবার চমৎকার হেসে বলল, না না, এটা এভাবে বলার মতো না, যে আপনার কাছে এতটুকুই তা আমার চোখে বিশাল। এত এত দায়িত্বের নিয়ে যারা সুখী তারা অসম্ভব শক্তিধর মানুষ। সে জায়গায় আমি নেহাতি দুর্বল, আমাকে ওসব টানে না। এই যে আপনার এখানে থাকতে ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন আমি চমৎকার সময় কাটাচ্ছি। আমি সারা জীবন এভাবে থাকতে চাই। শবনম তার দিকে দৃষ্টি ফিরিয়ে বলল। নাদির ধীরে ধীরে দাঁড়িয়ে পড়ল। এবার আর বেশিক্ষণ থাকা যাবে না, কথা বলা যাবে না এই মেয়ের সাথে। দাঁড়িয়ে দুহাত ছাড়া দিয়ে ঘাড় ডানে বামে ঝাঁকিয়ে গায়ের আলসেমি ছেড়ে বলল, মোটেও না, আমি একাই পথ চলতে ভালোবাসি। খেতে বসুন। সে চলে যাচ্ছিল। শবনমকে তাকে থমকে দিয়ে বলল। নাদির আলো আধারিতে তার টলটলে দু চোখ জোড়া দিকে চেয়ে মৃদু হেসে বলল, কিন্তু আমি তো নিজেকে বীর পুরুষই দাবি করি। শবনম শক্ত গলায় বলল। নাদির হেসে উঠল। শবনম রাগত স্বরে বলল। নাদির আরো জোরে হাসতে হাসতে পাশে এসে ধপাস করে বসে বলল, কেউ একজন এক সময় এই বনে বাদারে বীর পুরুষকে নিকাহ করতে চায়নি। শবনম সাথে সাথে উত্তর দিল। নাদির বলল, আজও চায় না। শবনম দাঁড়িয়ে পড়ল। নাদির এই প্রথমবার তার হাত খপ করে ধরে ফেলল। শবনম স্তম্ভিত চোখে তাকালো। নাদির নিজেও স্তব্ধ। কেন সে আটকালো? কি উত্তর দেবে সে? কেন সে হাতটা ধরেছে? হাতটা ছেড়ে দিয়ে সে দ্রুত পথে তাদের তাঁবুতে চলে গেল এলোমেলো পায়ে হেঁটে। শবনম হাঁ করে চেয়ে রইল শুধু। পরপর আরও একটি বিস্ময়কর ঘটনা ঘটে গেল। শবনম দেখল উঁচু নিচু ঢিবিতে উপর নিচ হাঁটতে হাঁটতে কয়েকটা লোক এগিয়ে আসছে এদিকে। শবনমের হাত পা ভয়ে ঠান্ডা হয়ে এলো। এরা আবার কারা? জঙ্গলি নয় তো? কিন্তু দৈবাত মশাল হাতে এগিয়ে আসতে থাকা মানুষটার চেহারায় আগুনের ছলকানি পড়ায় সে হতবম্ব, স্তব্ধ বা খাড়া। বড় ভাইজান শেরহাম তার নাম ডাকতে ডাকতে তাঁবুর দিকে এগিয়ে আসছে। শবনমের গাল বেয়ে গরম জল গড়িয়ে পড়তে লাগলো। সে এক মুহূর্তে অপেক্ষা করল না, ছুটে গেল সেদিকে। কাশিফ বলল। শবনম দৌড়াতে দৌড়াতে শেরহামের কিছুটা দূরে মুখ থুবড়ে পড়ল। শেরহাম নেমে এলো উঁচু ঢিবি হতে। আনোয়ারকে মশাল দিয়ে শবনমকে পড়ে যাওয়া থেকে তুলতে শবনম ঝরঝরে কেঁদে উঠল। ঝাপটে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে লাগলো। শেরহাম বলল। তুই ঠিক আছিস? শবনম বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। তাঁবুর ভেতর থেকে বের হয়ে নাদির কাশিফকে নিয়ে বেরিয়ে এলো। তারা যত নিকটে এলো তত স্পষ্ট হলো শেরহামের সামনে। কাউকে না চিনলেও সোহিনী ফুপু শাশুড়ির এই ছেলেকে সে চিনতে পেরেছে। কাশিফ কৌতূহলী হয়ে জানতে চাইল। নাদির ফোঁস করে দম ছেড়ে পেছনে হাত ভাঁজ করে দাঁড়িয়ে বলল, শেরহাম সুলতান, যার কথা তাকে বলেছিলাম। কাশিফ তার দিকে বিস্ময় নিয়ে তাকালো। নাদির মৃদুমন্দ মাথা নেড়ে জানালো, এটাই সত্যি। কাশিফ বলল,
কাশিফ আর নাদের দুজনেই সেখানে দাঁড়িয়ে রইল। ভাই বোনের আবেগঘন মুহূর্তে তারা বাদ সাধতে চায় না। কাশিফ এখনও আশ্চর্য হয়ে চেয়ে রয়েছে শেরহামের দিকে। এই সেই পুরুষ মানুষ যার প্রত্যাবর্তনের গল্প নাদিরের মুখে শুনে উত্তেজিত হয়ে পড়েছিল সে। কি এক ভয়ানক সাহসী পুরুষ তিনি। এখানে ওনার স্বয়ং উপস্থিতি তা জানান দিচ্ছে। এতদূর অবধি কী করে চলে এলেন তিনি? অবশ্য নাদিরের মুখে যা শুনেছে এর চাইতে ভয়ঙ্কর জগতের রাজা ছিলেন তিনি। শবনমের চেহারা শরীর সব শুকিয়েছে এ কয়েকদিনে। মুখে অসংখ্য আঁচড়ের দাগ ক্ষতচিহ্ন দেখে শেরহাম জানতে চাইল, এসব কি করে হলো? এতদিন কোথায় ছিলি? শবনম নাদির আর কাশিফের দিকে আঙ্গুল তাক করে বলল। ফোপানি থেমে আসছে তার। নাক টানতে টানতে বলল। শেরহাম নাদির আর কাশিফের দিকে চেয়ে উত্তর দিল। হ্যাঁ, ওরা এখানে কি করছিল? নাদির এগিয়ে এলো ধীর পায়ে। শেরহাম বলল। ক্যাপ্টেন মেহমাদ? নাদির মৃদু মাথা ঝাঁকিয়ে হাতে হাত মিলিয়ে বলল, জি, আপনাকে এখানে দেখে এত আনন্দ হচ্ছে বলার বাইরে। বড় বিপদে ছিলাম আমরা। আমি আপনাদের এখানে দেখে বেশ খুশি হয়েছি। আপনারা না থাকলে শবনম হয়তো। কাশিফ হাত বাড়িয়ে দিয়ে হেসে বলল। শেরহাম তাদের সঙ্গে যেতে যেতে বলল, এখানে ঘুরতে আসা জঙ্গলিরা তো কিছুক্ষণ আগে সব লুটপাট করে গেল। মানিক বলল। নাদির বলল, তার আগে আমরা রওনা দেব। এই সবাই গোছগাছ করে নে। অল্প বয়সী ছেলেপেলেগুলোকে দেখা গেল এবার। শেরহাম বলল, এরাও এখানে? ওদের মা বাবা কান্নাকাটি করছে তাদের জন্য। কাশিফ বলল। শেরহাম একটা পাথরের উপরে বসলো বলল। দুপুরে? শেরহাম মানিক আর আরোয়ারের দিকে তাকালো। ওরা সন্ধ্যায় খেয়েছে, তাও ডাল পুরি। নিশ্চয়ই এতক্ষণে তাদের খিদে পেয়েছে। নাদির তা বুঝতে পেরে কাশিফকে ইশারায় কিছু বলল। কাশিফ বলল। শেরহাম জানতে চাইল। এত রাত করে রাতের খাবার? নাদির বলল। আসলে আমাদের ওপর বাঘ হামলা করেছিল। ওটাকে গুলি করার পর মারা যাওয়ায় মাটিতে পুঁতেছি, তাই দেরি হয়ে গেল। শেরহামের কপালে ভাঁজ। কাশিফ তাঁবু খুলে ফেলার শবনম তার পরামর্শে গোছগাছ করছে। শেরহাম তাকে এক পলক দেখে ভাবল, মেয়েটা এই বন জঙ্গলে এতটা সুস্থ এই তো বেশি। এসব তো সে জীবনে দেখেনি। মানিক ভয় পেয়ে বলল। শবনমার ছেলেগুলো তার কথা শুনে হেসে ফেলল। নাদির অভয় দিয়ে বলল, আসবে না, নিশ্চিন্তে থাকুন। কাশিফ সবার জন্য খাবার প্রস্তুত করছে। শবনম তার উদ্দেশ্যে বলল। কাশিফ বলল। নাদির একটা বস্তা বের করলো। শবনমের মুখোমুখি বসে যন্ত্রপাতিগুলো ভরে নিতে লাগলো। চোখাচোখি হতে না হতে দুজনেই চোখ নামিয়ে নিল। শবনমের গায়ে আজ তার নাদিরের দেয়া ফতুয়া পায়জামা আর চাদর পরা। নাদির ছোট্ট করে বলল, আপনার জামা আমি নিয়ে যাব? শবনম চোখ তুলল, কিন্তু নাদির তুলল না। সে জিনিস ভরতে থাকলো। শবনম জানতে চাইল, আপনি যেহেতু আমার জামা নিয়ে যাচ্ছেন, আপনার জামা আমি নিয়ে যাওয়ার কথা না? শবনম ভর্ৎসনা করে বলল। নাদির হাসল। জিনিসপত্রগুলো ভরা শেষ করে বেশি করে শবনমের ওড়নায় হাত দিতেই শবনম ওড়নাটা টান দিয়ে বলল। দুজনের হাতেই ওড়নাটা। শবনমের কণ্ঠস্বর খানিকটা উঁচু হওয়ায় পানি পান করতে থাকা শেরহামের চোখ পড়ল সেদিকে। শেরহামকে তাকাতে দেখে ইতস্তত করে শবনম আর নাদির দুজনেই সরে পড়ল। শবনম কাপড়গুলো নিয়ে ভাঁজ করে একটা ব্যাগে নিয়ে নিল। কাশিফকে বলল। কাশিফ বলল। নাদির ব্যাগটার দিকে তাকালো। শবনম চোখ সরিয়ে বলল, গরম গরম খাবার চলে এলো। থানকুনির ভর্তা, বকের কালাভুনা, আমড়া দিয়ে টক পাতা। শেরহাম আর তার লোকের জন্য শবনম থালায় করে নিয়ে এলো বলল। শেরহাম বলল, সবাই একসাথে খেয়ে বেরিয়ে পড়ব, আগে গোছগাছ করে নে। কাশিফ বলল। গোছগাছ শেষে সবাই একসাথে খেতে বসলো। মানিক বলল। কাশিফ বলল। শবনম অবাক চোখে চেয়ে বলল,
সবাই হেসে উঠল একসাথে। আর খেতে খেতে গল্পগুজব চলল, কিভাবে শবনম এখানে পৌঁছেছে, দিনগুলো কিভাবে কেটেছে, এই সেই নিয়ে। বাড়ির সবাই দুশ্চিন্তার কথা শুনে শবনমের মন চাইল সব ছেড়ে ছুড়ে আগে বাড়ি ফিরতে। খাওয়া দাওয়া শেষ হলো, গল্প চলতে চলতে সবাই প্রস্তুতি নিল যাওয়ার জন্য। হরিণ ছানাটাকেও সাথে নিয়েছে নাদির। শবনম সব জিনিসপত্র নিয়েছে, কেনা দেখে শেরহামকে বলল, তোকে জয়পুর পাঠিয়ে দেব, আমি রূপনগর যাব। আর সুলতান মহলে আপনাদের দাওয়াত, যেতেই হবে। শের কাশিফ বলল। শেরহাম মৃদু হাসলো। কাশিফ বলল। শেরহাম তার কাজ চাপড়ে বলল, যাওয়া যাক। শবনম আয়। শবনম হরিণ ছানাটিকে নাদিরের হাতে দেখে শেরহামের পাশাপাশি হাঁটতে লাগলো। শেরহাম বলল। মেয়েগুলিকে কোথায় খুঁজবো? কাশিফ আর কোনো ঝামেলা চাইল না, কিন্তু তারপরও মেয়েগুলোর কথা মনে করে খারাপ লাগলো। মেয়েগুলো কি জীবিত আছে নাকি মারা গিয়েছে? শবনমের মন খারাপ হয়ে এলো। উঁচু নিচু ঢিবিতে হাঁটতে তার অসুবিধা হচ্ছে, পায়ে ব্যথা করছে। শেরহাম জিজ্ঞেস করল। হাঁটতে অসুবিধা হচ্ছে? নাদির বলল। আমার মনে হয় তারা জঙ্গলিদের হাতে পড়েছে, নইলে আমরা তো তাদের দেখতে পেতাম। একজনকে তো চোখে পড়েনি। শবনমের বুক ভার হয়ে এলো। মানুষ এভাবে হারিয়ে যায়। অল্প কিছুক্ষণের আলাপে কত আপন হয়ে গিয়েছিল তারা। আর সেই সাহসী মেয়েটা, সেও জঙ্গলিদের থাবায় পড়ে নিঃশেষ হয়ে গেল। গভীর একটা দীর্ঘশ্বাস বের হলো বুক ছিঁড়ে। তারা বালুচরে চলে এলো। জাহাজ দেখে সকলেই আনন্দিত। শবনম তো ছেলেগুলোর সাথে চিৎকুর দিয়ে লজ্জায় পড়ে গিয়েছে। নাদিরকে ঠোঁট কামড়ে হাসতে দেখে অপমানিত বোধ করলো। তারপর গম্ভীর হয়ে এলো, বিড়বিড়িয়ে বলল। শেরহাম তাকে নিয়ে জাহাজে উঠে এলো। বাকি সবাই এক এক করে জাহাজে উঠল। বন্দি দুশোদের দেখে শবনম ভয়ে চেঁচিয়ে উঠল। শেরহাম অভয় দিয়ে তাকে সেখান থেকে নিয়ে গেল অন্য জায়গায়। বলল, ওদের জন্য ওই মেয়েগুলো মারা গিয়েছে, তাই এদের আমি ছাড়বো না। একজন বলে উঠল। শবনমের মনটা আবারও খারাপ হয়ে এলো। জাহাজ ছাড়ার সাথে সাথে বুকের ভেতরটা কেমন যেন করে উঠল তার। যথাস্থানে চুপচাপ বসে আনমনা হতে খেয়াল হলো হরিণ ছানাটিকে। হরিণ ছানাটি এখন তাকে চেনে। তাকে দেখা মাত্র সেটি তার কাছে আসার জন্য লাফাচ্ছিল। নাদির রশি ধরে রাখলো। শবনম রাগত দৃষ্টিতে নাদিরের দিকে চেয়ে আছে। নাদিরও মজা নিচ্ছে। সে কিছুতেই ছানাটিকে শবনমের কাছে যেতে দেবে না। শবনম শেরহাম আছে তাই শব্দও করতে পারছে না, আবার নাদিরকে ছাড়ও দিচ্ছে না। তাদের ইশারায় এই রাগারাগি হম্বিতম্বি খুনসুটি গম্ভীর হয়ে দেখছিল একজোড়া জহুরির চোখ। জাহাজ যখন থামলো তখন ভোরের আলো ফুটে গেছে। ঘাটে প্রচুর কোলাহল, ভিড়। সূর্য মাথাচাড়া দিয়ে উঠছে ধীরে ধীরে। চারিপাশে মানুষের হৈ হৈ শব্দ শুনে সবার চোখ ছুটে গিয়েছিল। আর পরিচিত দেশ, দেশের মানুষ দেখে শবনম খুশিতে আত্মহারা। জাহাজ থেকে নেমে পড়ার ডাক পড়ল। বোঝাগুলি নামিয়ে নাদির ছেলেগুলোকে নামিয়ে দিল। শবনমকে নিয়ে নামলো শেরহাম। শবনম জিজ্ঞেস করল, তোদের বাড়ি? শেরহাম কিছু বলল না। শবনম বুঝতে পারল নিশ্চয়ই কিছু একটা হয়েছে। সবাই মিলে কি ভাইজানকে দোষারোপ করেছে? ঘাটে প্রচুর মানুষের মধ্যে শেরহাম, শেহজাদ আর সাফায়াতকে খুঁজছিল। তারা এত সকাল সকাল এখানে কি করবে? তারপরও সে খুঁজছিল। শবনমের হঠাৎ মনে হলো সে হরিণ ছানাটাকে রেখে এসেছে। শেরহাম পাশ থেকে এসে ছুটতে ছুটতে জাহাজে চলে এলো। ব্যাগপত্র নিয়ে নাদির বের হচ্ছিল। শবনম এসে হাঁপাতে হাঁপাতে বলল। নাদির বলল, সেটা তো আপনি আর পাচ্ছেন না জনাবা, কারণ আপনি আমার শর্ত ভঙ্গ করেছেন। বলে হেসে নাদির বেরিয়ে গেল। শবনম তার পিছু পিছু যেতে যেতে বলল। শবনমের কণ্ঠে বেজায় রাগ। নাদির তার সাথে মজা করে আনন্দ পাচ্ছে। পিঠে ব্যাগ চেপে বন্দুক হাতে এসে যেতে লাগলো। শবনম যেতে যেতে হঠাৎ থমকালো। অবাক হয়ে দেখলো একটা কালো রঙের চাদর মাথার উপরে অবধি দিয়ে দাঁড়িয়ে আছে ইমরান। এদিক ওদিক উকি দিচ্ছে সে। শবনম অবাক হলো এটা ভেবে ইমরান এখানে কি করছে। সে ধীর পায়ে হেঁটে ইমরানের কিছুটা পেছনে গিয়ে দাঁড়ালো, ডাকলো। নামের সম্বোধন শুনে তৎক্ষণাৎ ঘাড় ঘুরালো ইমরান। শবনমকে দেখে তার চক্ষু চড়ক গাছ। দুজনেই বলে উঠল, আপনি এখানে?
শবনম তাকে সবটা বলতে বলতে ততক্ষণে শেরহাম ডাক দিয়েছে তাকে, আর তখনই ইমরানকে চোখে পড়ল তার। ইমরান মুখ ঢাকা দিল। সে সকাল সকাল পালিয়ে যাচ্ছিল অন্যত্র, কিন্তু কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। সে পালাবে, তৎক্ষণাৎ শেরহাম পিস্তল তাক করে বলল, আর একবার যদি এগোস তোকে শেষ করে দেবো, এখানেই থাম। চারপাশের মানুষ স্তব্ধা খেয়ে গেল। শবনম হাঁ করে রইল। ভাইজান ইমরানকে এমন বলছে কেন? নাদির শবনমের কিছুটা দূরে। সে একবার ইমরানকে, আরেকবার শেরহামকে দেখছে। শেরহাম সতর্কতার সহিত এগিয়ে আসতে লাগলো। শবনমকে বলল, সরে যা সেখান থেকে, এখানে চলে আয়। ভাইজান নিশ্চয়ই ভালোর জন্য বলছে, তাই শবনম পা বাড়াবে তার আগে ইমরান চাদরের নিচ থেকে ধারালো চকচকে চাকু বের করে শবনমের এক হাতে চেপে ধরে গলার কাছে চাকু ধরল। শবনম আর্তস্বরে ডাকলো। আশেপাশে যারা ছিল তারা হাই হাই করে বলে উঠল, দিন দুপুরে এগিয়ে কাণ্ড। হাই হাই, যদিও জয়পুরে এসব কোনো ব্যাপার ছিল না কয়েক মাস আগেও, কিন্তু এখন সেসবের পুনরাবৃত্তি ঘটতে অনেকেই ভয়ে পালিয়েছে। নাদির স্তব্ধ। কাশিফ ছেলেগুলোকে নিয়ে অনেক দূরে ছিল। সে ছুটে এসে নাদিরের পাশে দাঁড়িয়ে বলল, শবনম হয়ে কেঁদে ফেলেছে। নাদিরের হাতে বন্দুক ছিল। সে সহসা বন্দুক তাক করল ইমরানের দিকে, বলল, সাহস কত, দিনের বেলা সন্ত্রাসগিরি দেখাচ্ছিস, ছাড় ওকে। ইমরান শবনমকে নিয়ে পিছু পিছু হাঁটতে হাঁটতে বলল, এক পা যদি কেউ এগোস তবে ওর লাশ পড়বে। শবনম ভাইজান ভাইজান ডেকে কাঁদতে কাঁদতে আচমকা অন্য হাত দিয়ে ইমরানের পেটে কুনোই দিয়ে জোরে ঘুষি দিল। ইমরান খানিকটা দুর্বল হতেই শেরহাম এসে হামলে পড়ল তার উপর। নাদির শবনমকে টেনে নিয়ে এলো। ইমরানকে ইচ্ছে মতো মারতে লাগলো শেরহাম। ঘুষি লাথি দিতে দিতে যতক্ষণ না ইমরান ধরাশায়ী হয়ে পড়ল ততক্ষণ মারতে লাগলো। ইমরান হঠাৎ মুখ থুবড়ে পড়ল নাদির আর শবনমের সামনে। নিচে পড়ে যাওয়া চাকু তুলে দাঁড়িয়ে পড়ল দ্রুত। চাকু দ্বারা শবনমকে আঘাত করতে যেতেই নাদির শবনমকে অন্যদিকে সরিয়ে ইমরানের মুখ বরাবর লাথি মারল, আর তার আগেই চাকুর আঘাত খেয়ে বসল। শেরহাম টেনে নিয়ে গেল ইমরানকে। শবনম নাদিরের হাতে রক্ত দেখে চিৎকার দিয়ে উঠল। নাদির হাত চেপে ধরে তার দিকে ফিরে কর্কশ গলায় বলল, আরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখছেন, যান দূরে গিয়ে দাঁড়ান। শবনম তার হাত দেখে বলল। নাদির বিরক্ত হলো। কাশিফ নাদিরকে নিয়ে গেল। ওদিকে শেরহাম ইমরানকে মারতে ঘাটের দিকে নিয়ে যেতে লাগলো। ইমরান এবার নিজের প্রাণ বাঁচানোর তাগিদে উত্তাল ঢেউয়ের মধ্যে ঝাঁপ দিল। তার চোখ দুটো ছোটোখাটো ওই নৌকাটার দিকে। শেরহাম লাথি দিয়ে পায়ের কাছে পাথর সরিয়ে দিয়ে বলল, মর্শাল্লাহ। তারপর বাঁ হাত দিয়ে মুখ মুছে নাদিরের দিকে চোখ যেতেই ছুটে গেল। আনোয়ারকে বলল শবনমকে যেন তার বাড়ি পৌঁছে দেয়। নাদিরকে নিয়ে সে হাসপাতালে যাবে। শবনম কিছুতেই যেতে চাইল না, কিন্তু শেরহামের মেজাজ দেখে ভয়ে বাড়াবাড়ি করল না। বারংবার পিছু ফিরে তাকাতে তাকাতে ঘোড়ার গাড়িতে উঠে গেল সে। কাশিফের বেঁধে দেয়া পট্টির উপরে হাত চেপে ধরে নাদির কপাল কুঞ্চন করে তার যাওয়া দেখল। সকলে ভূত দেখার মতো চমকে উঠেছে শবনমকে দেখে। শাহানা পাগলের মতো ছুটে এসে জড়িয়ে ধরল শবনমকে। শবনম বহুদিন পর মা বাবা পরিবারকে পেয়ে কাঁদল। শাহানা তার মুখে হাত বোলাতে বোলাতে বলল, এসব কি করে হলো? কে করেছে এসব? কি হয়েছে তোমার? বলো আমাকে। শবনম জবাব দিতে পারল না। সাফাইতে এসে বোনকে জড়িয়ে ধরল, শক্ত করে বলল, ভাইজান নিয়ে এসেছি। আমি বলছিলাম না ভাইজান, দেখছেন আমার কথা সত্যি হলো। শেহজাদ বলল, কান্নাকাটি বন্ধ। এখন ওকে বিশ্রাম নিতে দিন ফুপু, ওকে রোগ্ন দেখাচ্ছে। শাহানা মেঘে জড়িয়ে ধরে গালে কপালে অসংখ্য চুমা দিয়ে হু হু করে কেঁদে উঠল। তটনি এসে বলল, বোন আমার। শবনম তাকে জাপটে জড়িয়ে ধরল। আয়শাও এসে দু বোনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। সাইরাত সোহিনীও তাদের দেখা দেখি কেঁদে সারা হলো। শেহজাদ বলল, শবনম ভাইজান এলো না কেন? শবনম বলল। তার প্রশ্নের জবাবের বিপরীতে শেহজাদ জিজ্ঞেস করল,